আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা যা পড়তে চাই সেটা নিয়ে একটু কথা বলবো। আমাদের ফিজিক্সের যে সিলেবাস আছে সেখান থেকে অধ্যায়টা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং তোমাদের জন্য বেশ সহজ একটা পার্ট। কারণ পুরো অধ্যায় থেকে দেখবা তাস থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে, এটার আমি মোটামুটি বলতেছি, খুবই গুরুত্ব দিয়ে ইম্পর্টেন্স দিয়েই বলতেছি। তাস থেকে কোশ্চেন আসবে, এবং ক্লাস তোমাদের দুইটা ক্লাসে আমি খুব ভালো করে পড়াইছি। ইনশাল্লাহ কারোর তেমন কোনো প্রবলেম হবে না। তো তোমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছ। কারোর যদি দেখতে সমস্যা হয় এবং কথা শুনতে সমস্যা হয়, গ্রুপে মেসেজ দিয়ে জানিও, আমি ওটার দিকে খেয়াল রাখবো। মোবাইল হাতে আছে, দেখা যাবে। এবার আহ, তোমরা দেখো তো, দেখতে পাচ্ছ কিনা, কি দেখতে পাচ্ছ? কেউ একজন অর্ণব বলো তো। জি স্যার, সবকিছু প্রজেকশন মোশন। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভেরি গুড। উপরের দিকে তোমরা প্রাসের সংজ্ঞা যেটা সেটা দেখতে পাচ্ছ। এখন আমি প্রাসের সংজ্ঞা তো তেমন বলার কিছু নাই, যেহেতু এটা রিভিশন ক্লাস। আমি মূলত মূল কথায় যাব। আমরা আমাদের সিলেবাসে তিন ধরনের প্রাস নিয়ে পড়ি। এক, এখানে দুই, আর এখানে হচ্ছে তিন। এই তিন ধরনের প্রাসের মধ্যে সর্বপ্রথম আমরা যে প্রাসটা করি সেটা হচ্ছে ভূমি থেকে নিক্ষেপ করা হয়। তোমরা এখানে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবর আমাদের গতিপথ দেখানো হয়েছে, এবং এইখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। যেটা আমি যদি এখানে আর একটা আলাদা চিত্র আঁকি, এইরকম ভাবে আমরা একটা চিত্র আঁকি সবসময়। এই জায়গা থেকে ভি নট বেগে এবং থিটা কোণে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করি। তো প্রাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই দুইটা রাশি ভি নট এবং থিটা। সবসময় এই ভি নট এবং থিটা জানা থাকলে আমরা যে কোনো কিছু বের করতে পারবো। জাস্ট যা জিজ্ঞেস করবে তাই বের করতে পারবো, শুধুমাত্র ভি নট এবং থিটা এর মান যেটা আছে এটা জানা থাকলে। তো ভি নটটা হচ্ছে আদিবেগ প্রাসের, এবং থিটা যেটা সেটা হচ্ছে নিক্ষেপ কোণ। আমি এর পরবর্তীতে যে এই প্রাসটা এখানে দেখতে পাচ্ছ, দ্বিতীয় প্রাস যেটা, এটাকে বলা হয় আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস। এবং এইটার সূত্রগুলোও আমি জানি, তোমরা জানো। এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, এইটাই আমাদের জন্য এখন দেখা যায় রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভূমি থেকে এই উচ্চতায় একটা বস্তুকে তির্যক ভাবে, অর্থাৎ থিটা কোণে ভি নট বেগে নিক্ষেপ করা হয়। আর এই জায়গার যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটার মধ্যে তোমরা দেখো একটা বস্তুকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হচ্ছে, সেই বেগটা হচ্ছে ভি নট, এবং তাকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হচ্ছে। এই যে ভূমির যে লাইনটা ছিল সেই লাইনটা হচ্ছে এইটা, এবং নিক্ষেপ করা হচ্ছে ভূমির সমান্তরালে। এখানে থিটা এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ প্রথম যে প্রাস আছে সেই প্রাসের যতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলোর মধ্যে থিটার ভ্যালু 0 ডিগ্রি বসাই দিলে আমাদের দ্বিতীয় যে প্রাস, আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, সেইটার ফর্মুলাগুলা রেডি হয়ে যায়। তো এটা খুবই সহজ। তো আমি একটু পরের পেজে যাই। এখন সিরিয়াল অনুযায়ী আমি একটার পর একটা কথা বলবো তোমাদের সাথে এইগুলো নিয়ে। আমি এইখানে সবগুলো সূত্রটা খুব অল্প সময় তোমাদের মাঝে একটু রিভিউ করে দিব, খুব অল্প সময়ে। সময় নিব না, আমি সবগুলো সূত্র একসাথে করে রাখছি। তাহলে সর্বপ্রথম আমি এখানে একটা চিত্র আঁকবো ক্লাসে। আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায়ের কি এসসিকিউ এর কোনো শীট দেওয়া হয়েছিল বলো তো দেখি একটু মনে করে। না স্যার, মনে হয় দেওয়া নাই। হয় নাই। আমরা গতিবিদ্যা অধ্যায়ের একটা এসসিকিউ শীট সেকেন্ড ইয়ারে দিয়েছিলাম। ওইখানে প্রাসের সকল সূত্র একটা লিস্ট করে রেডি করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তোমরা যেহেতু এটা পাও নাই, আমি একটা কাজ করব, আমি কয়েকটা পেজ দেখাই। এক, দুই, এখান থেকে আমি সবগুলো সূত্র লিখে রাখছি। আমি তোমাদেরকে এইটার একটা প্রিন্ট করা কপি তোমাদের আমি দিয়ে দিব, তোমরা একটু ফটোকপি করে নিবা, তাহলে সবগুলো সূত্র একসাথে থাকবে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ধরো এক্স আর ওয়াই অক্ষ বরাবর এরকম আমরা এখান থেকে একটা বস্তুকে এরকম ভাবে ভি নট বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করলাম। এখন আমার বস্তুটা যেই গতিপথে যাবে সেই গতিপথটা যদি আমি এখান থেকে চিত্র আঁকি, মনে করো এইরকম ভাবে একটা গতিপথে গেল। তো আমরা এখানে 1 নম্বর অপশনে দেখাচ্ছি আদি অবস্থান হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। অর্থাৎ কাজটাকে নিক্ষেপ করা হয়েছে মূল বিন্দু থেকে। যেখান থেকে নিক্ষেপ করা হোক সেইখানে আমরা এক্স এর মান ওয়াই এর মান মূল বিন্দু 0 0 ধরে নিয়ে বাকি যাবতীয় যা ম্যাথ আছে সেই ম্যাথটা করব। তো
এখানে তার পরবর্তীতে 2 এবং 3-এ দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর আদি বেগের উপাংশ, অর্থাৎ যে ভি নট বেগে আমি নিক্ষেপ করলাম সেই বেগটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর ভি এক্স নট, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই নট। তোমাদের এই সূত্রটা হয়তো মনে আছে, ভেক্টর অধ্যায়ে আমরা ভেক্টর বিভাজন পড়েছিলাম। আর ভেক্টরকে দুইটা লম্ব উপাংশ এক্স এবং ওয়াই এ বিভক্ত করার জন্য যদি আর ভেক্টর এক্স এর সাথে থিটা কোণ তৈরি করে, এক্স কে আমরা লিখি হচ্ছে আর কস থিটা, এবং তোমার ভেক্টর আর এখান থেকে ওয়াই ইকুয়াল আমরা লিখবো আর সাইন থিটা। সেম লজিক অনুযায়ী ভি নট ভেক্টর যেটা আছে সে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে ভি এক্স নট এর ভ্যালু হবে ভি নট কস থিটা এবং ভি ওয়াই নট এর ভ্যালু হবে ভি নট সাইন থিটা। এই খুঁটিনাটি এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে গেল ভি নট কস থিটা ভি নট সাইন থিটা, আমাদের এখানে সূত্র আকারে লেখা আছে, এটা গেল। আমি এখান থেকে এগুলো মুছে দিচ্ছি। তো রাশের আসল লাইনটাই মুছে গেল। এই এখন আমি যদি চিন্তা করি আমার যে প্রাস, সে একটা নির্দিষ্ট সময় পরে, টি সময় পরে, অর্থাৎ আমাদের প্রশ্নে দেওয়া থাকে টি সময় 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে প্রাসের বেগ বের করো। এই প্রশ্নটা আমাদের সৃজনশীলের গ নাম্বারে সবচেয়ে বেশি আছে। এবং দেখবা সামনে এইচএসসি পরীক্ষা, আমরা একটা ধারণা করতেছি এই অধ্যায় থেকে, ক্লাস থেকে বহু বছর পরে যেহেতু অধ্যায়টা আছে এইবার প্রথম, ক্লাস থেকে প্রশ্ন আসবেই। এবং গ নাম্বারে এই প্রশ্নটাই আসবে। গ নাম্বারে আমরা এটা একটু দেখবো একটু পরে। অর্থাৎ মনে করো নিক্ষেপ করার 3 সেকেন্ড পরে বস্তুটা এখানে আসছে, এই বিন্দুটাতে আসছে। এখানে তার বেগের মান ভি কত? আমরা সরাসরি ভি বের করতে পারবো না, আমাকে অবশ্যই আনুভূমিক এবং উলম্ব উপাংশ আলাদা আলাদা ভাবে দুইটা বের করতে হবে। বেগের আনুভূমিক উপাংশ আমরা বের করব, বেগের উলম্ব উপাংশ বের করব। আনুভূমিক উপাংশের দিক হবে এখান থেকে এই দিক বরাবর ভি এক্স, এবং উলম্ব উপাংশের দিক হবে এখান থেকে এই দিক বরাবর হচ্ছে ভি ওয়াই। তো আমরা একটা বিষয় একটু খেয়াল করি, আমি এগুলো একটু মুছে ফেলি। দেখো, এই Vx এর মান এবং Vy এর মান বের করার জন্য আমরা মূলত V is equals to U plus AT এই সূত্রটা ব্যবহার করব, আমরা যেটা জানি আগের থেকে। V is equals to U plus AT। তো যখন আনুভূমিক দিক চিন্তা করবা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এই দিকে ত্বরণ নেই কোনো, ত্বরণের মান শূন্য, এবং ত্বরণের মান শূন্য হইলে V is equals to U হবে, কারণ A এর মান তুমি 0 বসাও, এই অংশটা 0 হয়ে যাবে, তখন তোমার V is equals to U থাকবে। এখন আনুভূমিক দিক বরাবর বেগকে আমরা Vx লিখি, এবং ইউ তো আদি বেগ বোঝায়। আনুভূমিক দিক বরাবর আদি বেগ কত ছিল? আনুভূমিক দিক বরাবর আদি বেগ ছিল ভি নট কস থিটা। তাহলে আমি এখানে অবশ্যই ভি নট কস থিটা লিখবো, এবং দেখো আমাদের সূত্র যেটা 4 নম্বর, এটা হয়ে গেল। পি সময় পরে পি বিন্দুতে এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ Vx ইকুয়াল টু ভি নট কস থিটা। পাশে আমি আবার লিখেও রাখছি আনুভূমিক দিকে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। তো এটা মনে রাখবো আমরা। এরপরে যদি দেখি উলম্ব দিকের কথা, আবার সেই সূত্রে যাই, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমরা এখানে ভি ইউ না বলে ভি নট বললে ভালো হয়, এখন আর কি কলেজের বইয়ের সিস্টেম অনুযায়ী। তো এখন আমরা এখান থেকে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এখন ওয়াই অক্ষ বরাবর বেগ গুলো নিয়ে আমরা কাজ করবো। ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ, এর মানটা মূলত এখানে জি মাইনাস জি, কারণ উপরের দিকে ত্বরণের মান নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হবে মাইনাস জি। যেহেতু ওয়াই অক্ষের উপরের দিকে আমরা গতি বা বেগ বের করতে চাই, এই কারণে মাইনাস জি ব্যবহার করব। সো ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট এর মান একটু আগে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আদি বেগ এখানে দেখো লিখতে পারতেছ, অর্থাৎ ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এই যে আমাদের যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা হয়ে গেছে। এখানে এটা লেখা আছে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তো এই দুইটা ভিএক্স এবং ভিওয়াই যখন আমাদের বের করা হয়ে যাবে, ভিএক্স এবং ভিওয়াই, তখন আমরা এই ভি বের করতে পারবো, রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তো আমরা একটা ম্যাথ করব, এখনই করে ফেলি একটা ম্যাথ, সেইটা আমার মনে হয় খুবই ভালো হবে এখন যদি একটা ম্যাথ করতে পারি। তারপরে অন্য সূত্র যেগুলো আছে এই সূত্র আমি বোঝাচ্ছি। দেখো আমি তোমাদের সাথে
আবার শেয়ার করা যে এটা আছে সেইটা একটু দেখাই। এন্টায়ার স্ক্রিন যদি দেখতে পাও, এখন তোমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, darikoma.com, দেখতেছো? তোমরা কি না স্যার। দেখতে পাচ্ছ না? না, না স্যার। আচ্ছা, আমি আসতেছি, না। ওয়েট। এখান থেকে আমি আবার শেয়ারে যাচ্ছি, এন্টায়ার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখো এখন দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে, আমি জি এই স্যার। ওয়েবসাইটটা সম্পর্কে জি ক্লাসে স্যার, অনেক দেখা সময় যায়। তোমাদের আমি বলছি। সো এখান থেকে আমরা একটা প্রাসের কোশ্চেন খুঁজে বের করব। প্রাসের কোশ্চেন খুঁজে বের করার জন্য এখানে আছে ফ্রিতে কোশ্চেন ব্যাংক, দেখুন। এখান থেকে আমাদের কলেজের সব সাবজেক্ট, ফিজিক্স ফার্স্ট পেপার, আমরা গতিবিদ্যা অধ্যায়ে গেলাম। গতিবিদ্যা অধ্যায়ে যাওয়ার পরে এখান থেকে এই যে সৃজনশীল সিকিউ সিলেক্ট করব। সিকিউ সিলেক্ট করলে আমাদের এইখানে দেখাচ্ছে টোটাল 135টা সৃজনশীল প্রশ্ন আছে। 135টা সৃজনশীল প্রশ্ন আছে জাস্ট এই একটা অধ্যায়ে, এই ইসের মধ্যে। আমরা এখান থেকে শুধুমাত্র একটা কোশ্চেন সলভ করবো। তাহলে এটাকে আমি একটু কপি করে নেই, দেখো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন যেটা আছে, কোথায় গেল? আমরা এখানে এটা পেস্ট করে দিব, তারপরে দেখি। এই যে আমরা যেই পেজে ছিলাম, অন্য সূত্রগুলো একটু পরে দেখাচ্ছে, আপাতত এই প্রশ্নটা আমি একটু দেখায় নিই। পড়ো এখানে কি পড়তেছে। এটা মনে হয় ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন যতদূর সম্ভব। ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এই 30 মিটার পার সেকেন্ড বেগ, এইটা হচ্ছে আমার আদি বেগ ভি নট। এটা আমার আদি বেগ, এটা হচ্ছে ভি নট। থাক, এটা পাওয়া গেল। এবং সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, এই লাইনটা যেহেতু তোমরা জানো, নতুন করে যেহেতু পড়তেছো না, সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অর্থাৎ পাল্লা বের করে পাল্লার মান ম্যাক্সিমাম কখন হয়? যখন থিটা এর মান 45 ডিগ্রি হয়। তো প্রশ্নটাতে ডিরেক্ট থিটা এর মান না বলে একটু হিন্টস দিয়ে বলে দিল যে থিটা নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি। আমার এই দুইটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ভি নট 30 এবং থিটা 45। এখান থেকে অন্য অপশন গুলা কি কি বলতেছে পরের লাইন। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার দূরত্ব অতিক্রম করে। তো এটা বাকি অংশ পরে করব, আপাতত এই 2 নাম্বার প্রশ্নটায় আসি। গ নাম্বার একটা বারই দেখাবো এই প্রশ্ন, এর বেশিবার আমার মনে হয় না তোমাদেরকে দেখানোর কোনো প্রয়োজন হবে। তো আমরা যদি এখান থেকে এরকম ভাবে একদম প্রপারলি লিখি, কি কি দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে ভি নট এর মান দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, আর থিটার মান দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা সর্বপ্রথম বি এক্স বের করবো, অর্থাৎ বেগের আনুভূমিক উপাংশ যেটা সেটা বের করব, বি নট কস থিটা। তাহলে ভি নট এর ভ্যালু যদি 30 বসাই আর কস 45 ডিগ্রি, ক্যালকুলেটর নেও তো তোমরা কেউ একজন, আমার হাতে ক্যালকুলেটর নাই এই মুহূর্তে। 15√2, স্যার 15√2। 15√2 মিটার পার সেকেন্ড। সেম আমরা এখানে ভিওয়াই বের করব। ভিওয়াই এর ভ্যালু একটু আগে সূত্র দেখাইলাম, ভি নট সাইন থিটা মাইনাস জিটি, অর্থাৎ হচ্ছে 30 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি এর মান 2 বলছে। সবসময় এই জায়গাটা খেয়াল রাখবা, টি এর মান কত বলছে, টি এর মান 2 বলছে, এখানে বসাই দিলাম। এইটা উমর হিসাব করো তো। 98, মাইনাস নো, 98 প্লাস 7। স্যার স্যার এটা স্যার 1.61 দশমিকে 1.61। এরকম আসবে।
এইরকম দুইটা মান বের করার পরে তুমি চলে যাবা ভি, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন তুমি ওই মান দুইটা বসাও রুটের মধ্যে, দেখো কত আসে, অর্থাৎ 15 রুট ওভার 2 হোল স্কোয়ার প্লাস এখানে 1.61 হোল স্কোয়ার। তোমরা বলছো, আমি কিন্তু ক্যালকুলেশন করি নাই, এই কারণে তোমাদের ভুল হইলে কিন্তু এটা সমস্যা হবে। দেখো এটা কত আসে, 21.27 মিটার পার সেকেন্ড। 21.27। আচ্ছা তোমরা বলো তো, এই যে ম্যাথ গ নাম্বার, এটা আসলে কি খুব কঠিন? এই যে ভেরি ইজি, এটা আমরা জানি। না তাহলে স্যার, এখন চলো তোমাদের আমি কিছু জিনিস দেখাই। দেখো এখান থেকে এই রকমের এটা তো মনে কোশ্চেন হয় হাফ ইয়ারলি পরীক্ষা আসছে ইয়ার না? ফাইনালেও আসতে পারে, এই রকমের কোশ্চেন। জি এখন স্যার। দেখো, ঢাকা বোর্ড 2019-এর গ নাম্বার প্রশ্ন এটা আসছে, 2 সেকেন্ড পরে বেগ নির্ণয় করো। আমি আমি জাস্ট কোশ্চেন দেখাই। এটা প্রাস থেকে আসে নাই, রাজশাহী বোর্ড, এটা প্রাস থেকে আসছে। এইটাতে অন্য একটা কোশ্চেন আসছে গ নাম্বারে, এখানে নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে এম বিন্দুতে পতিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা সেম অ্যান্সার হবে আমাদের, একই উপায়ে আমরা অ্যান্সার বের করব। এম বিন্দুতে, এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এই এম বিন্দুতে তার বেগের মান ভিএক্স ভিওয়াই বের করে দেন আমরা এই সূত্র দিয়ে করব। তাহলে কাহিনীটা হচ্ছে, এইখানে আমাদের সময় দেওয়া নাই, অর্থাৎ এম বিন্দুতে যেতে কত সময় লাগে। তোমরা প্রাসের বিচরণ কালের সূত্র জানো, বিচরণ কাল থেকে ও থেকে এম এ যেতে কত সময় লাগে সেটা তোমরা বের করে নিবা, দেন একইভাবে করবে। পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। তারপরে প্রাসের আরেকটা কোশ্চেন দেখো, এইটা 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 এই যে এই কোশ্চেনটা, 0.6 সেকেন্ড সময়ে প্রথম ফোয়ারার পানির ফোটার বেগ নির্ণয় করো। একই কোশ্চেন, বেগ সেম ওয়েতে করতে হবে। আমার এখানে θ1 যে বেগ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তারপরে প্রাসের যদি আরো কোশ্চেন যদি আমরা দেখতে যাই, বলটি কত বেগে প্রীতমের হাতে আঘাত করেছিল। আমি তো উদ্দীপক করি নাই, সেম টাইপেরই কোশ্চেন হবে, টাইমটা দেওয়া থাকলে। এই যে, বলটি ছুঁড়ে মারার 3 সেকেন্ড পরে ভূমি হতে 2 মিটার উঁচুতে প্রীতম বলটি ধরে ফেলে। তার মানে টাইমের মান 3 সেকেন্ড, ধরে একই মান। তাহলে দেখো তোমরা জাস্ট, এইটাই আসে নাই, এইটাতে এই প্রশ্নটা আসে নাই। আমরা প্রাসের কোশ্চেন দেখলে বেশিরভাগ জায়গায় গ নাম্বার প্রশ্নতে পাবো হচ্ছে এইরকম একটা বেগ বের করতে বলবে, এবং এইটা আমি মনে করি তোমাদের কোনোভাবেই ভুল হওয়া উচিত না। আচ্ছা, এখন আমরা আবার একটু পড়ালেখার মধ্যে যাই। স্যার আসার আমাদের সম্ভাবনা ইয়ার ফাইনালে কি প্রাসের ম্যাথ আসবে? 99.99%। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ধরে ধরে রাখো, এটা রাখলাম ভালো, আসবে। ভালো কথা বলছো, ধরে রাখা ভালো। প্র্যাকটিস করো, ইনশাল্লাহ অবশ্যই এই ধরনের কোশ্চেন আসবে। তারপরের টপিক গুলাতে আমি যাই। তাহলে আমরা বেগ বের করা শিখলাম, একটা ধরনের টাইপের কোশ্চেন আমাদের কমপ্লিট হইলো। তারপরের কোশ্চেন আমরা এখানে আবার প্রাসের চিত্রটা আঁকি এইরকম। এই যে এইখান থেকে আমরা নিক্ষেপ করছিলাম বিনট এবং থিটা কোণে, বিনট বেগে থিটা কোণে, সে যে এই জায়গাটায় আসলো, এইবার সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ তার ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এবং আনুভূমিক ভাবে এইখান থেকে এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এই দুইটা ইকুয়েশন আমার জানা লাগবে। তো আমরা জানি এক্স, এইভাবে যদি চিন্তা করো, এক্স অক্ষ বরাবর প্রথমটা, টি সময় পরে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রটা নতুন করে কিছু না, এই সূত্রটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভিটি। কেন এই সূত্রটা? সমবেগের সূত্র। কারণ আমরা জানি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, অর্থাৎ সমবেগ। তাহলে বেগের মান ভি এর জায়গায় বসবে ভি নট কস থিটা, এক্স অক্ষ বরাবর বেগ। টাইমের জায়গায় বসবে এস এর জায়গায়, আমরা এটাকে এক্স লিখবো। এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি। তোমরা যারা সূত্র ভুলে যাও, তাদের অবশ্যই উচিত এইভাবে সূত্রগুলো মনে রাখা। বেসিক যত ক্লিয়ার থাকবে তোমার জন্য বিষয়গুলো মনে রাখা তত সহজ। এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি, এই একটা গেল। পরবর্তীতে এই কোয়েশনটা, ওয়াই এর মান কত? আমরা ওয়াই এর মান, ত্বরণ থাকলে দূরত্ব টাইম, এইটা আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করে বের করি। এস ইজ ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করি। এখন এস দূরত্ব, কোন দিকে দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, এস এর জায়গায় আমরা ওয়াই লিখবো। ইউ আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। তুমি আগের পেজে যাও, এই জিনিসগুলো মনে রাখলে পরে বুঝতে সুবিধা হয়। এই যে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ভি নট সাইন থিটা। ওয়াই এর জায়গায় ইউ এর জায়গায় লিখবো ভি নট সাইন থিটা, লিখলাম ইন্টু টি প্লাস এখানে হাফ, এর জায়গায় আমাকে লিখতে হবে মাইনাস জি, উপরের দিকে ধরুন ঋণাত্মক, ইন্টু টি স্কোয়ার। তো ফাইনালি আমার ইকুয়েশন আসতেছে ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বলো তোমরা কি সূত্র মুখস্থ করবা নাকি বুঝবা তারপরে মুখস্থ করবা, কোনটা করবা? কথা শুনতেছো না? আমি কিন্তু বলতেছি মুখস্থ করবা, স্যার বুঝে মুখস্থ কিন্তু করব। বুঝে। কারণ তোমার যদি পরীক্ষার খাতা এরকম ভাবে সূত্র বানাইতে হয়, ভুল হইতে পারে। এর চাইতে বেটার তুমি অপশন গুলা তোমার দুইটাই রাখো, তুমি বুঝো এবং মুখস্থ করো। এই যে ইকুয়েশনটা মহা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এরপরে ওয়াই এর মান বের করার, এটাকে আমরা আবার নাম দিছি হচ্ছে প্রাসের সমীকরণ। আগের কোন সমীকরণকে প্রাসের সমীকরণ নাম বলে, এটার নাম দিচ্ছি প্রাসের সমীকরণ। প্রাসের সমীকরণ বলার পিছনে মেইন রিজনটা, এখানে টাইমের কোনো উল্লেখ নেই। দেখো এখানে পুরো ইকুয়েশনের মধ্যে টাইম নেই। দুইটা ওয়াই এর ইকুয়েশন, এইটা ওয়াই এর ইকুয়েশন, এইটা ওয়াই এর ইকুয়েশন, এইটা ওয়াই এর ইকুয়েশন। অনন্তিকা ফোন দিচ্ছে, এখন তো ধরা যাবে না ফোন। একটা মিনিট, ওকে আমি একটা মেসেজ করে নিই। যাও। স্যার ও গ ওই নাম্বার ম্যাথ সাইডটা করছিলাম থেকে যে আরেকবার যাওয়া যাবে ম্যাথে? এটা, এখানে কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা থিওরিতে যাই যেখানে ছিলাম। না এই দুইটা ইকুয়েশন, একটা ওয়াই এর, এটা ওয়াই এর। সো এইটা হচ্ছে টাইমের সাথে ওয়াই এর রিলেশন বোঝায়, আর এটা হচ্ছে এক্স ভেরিয়েবল, এক্স এর সাথে ওয়াই। অর্থাৎ তুমি যদি এইখান থেকে এই বিন্দুটার কথা চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত এক্স এর মান তুমি যদি এইখানে বসাও সূত্রে, তাহলে তুমি এই হাইটটা পাবা। এখান থেকে এই পর্যন্ত হাইট ওয়াই এর মান পাবা। এই বিষয়টা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে হচ্ছে, একটা মিনিট, অনন্তিতাকে আমি লিঙ্কটা দিয়ে নিই, ওদের তো গ্রুপে অ্যাড করা হয়নি। তো এই কোয়েশনটা আমরা মনে রাখবো। এই কোয়েশনটা কোথা থেকে আসে তোমরা জানো, এখান থেকে টি ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা, এইটা বসায় দিলে আমার কোথায় বসাবো, এই টি এর জায়গায় এবং এই টি এর জায়গায়। তখন তোমার ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা জি এক্স স্কোয়ার, এই যে ইকুয়েশন যেটা এটা আসবে। তো এটার মধ্যে এখন আর আমি যাব না, এটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, এইবার আমরা যাব হচ্ছে পরবর্তীতে যা আমাদের আলোচনায় আছে সেইটাতে দিকে যাই। এইখানে র্যান্ডম সুন্দর কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলো ডিরেক্ট প্রশ্ন, ডিরেক্ট অ্যান্সার, এবং সৃজনশীলের গতে আসে বেশি, এবং ঘ নাম্বার অপশন অ্যান্সার করার জন্য এইগুলা দরকার হয়। বিশেষ করে তোমার পর্যায় অর্থাৎ বিচরণকাল, পাল্লা এবং ম্যাক্সিমাম হাইট যেটা, এটা এই তিনটা ইকুয়েশন ভালো করে মনে রাখতে হবে। আমি আবারও একটু দেখাই দিই, তোমাদের যদি মনে না থাকে এই জিনিসটা আমি একটু দেখাই দিই। এখানে আমি একটা প্লাস আঁকলাম, এক্স ওয়াই দুইটা অক্ষ, এখানে ভি নট বেগ, থিটা কোণ। এখন আমি
ধরো এটা একটা নেই। এই যে আমার প্রাস যেটা আমি আঁকলাম, এটা না, এরকম ভাবে যে প্রাসটা আঁকলাম, এই প্রাসটা আমার তো আঁকা ঠিক মতো হচ্ছে না চিত্র। এইটা ধরো, এই প্রাসটা, এইটা মূল, এটা 0 0 বিন্দু, এটা ভূমি, আবার এইখানেও ভূমি, আর এইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তো প্রথম যে সূত্রটা, সর্বোচ্চ উচ্চতার উঠতে সময়, এর মানে তার মনে করো নাম দেখো একটা ABC, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় এর অর্থ হচ্ছে এ থেকে বি তে যাইতে তার কতটুকু টাইম লাগে, এইটা বের করতে হবে। তো T = V naught sin theta divided by G। ব্যাখ্যায় যাইতে গেলে অনেক কথা বলতে হবে, এখন আর ওইরকম যাইতে চাচ্ছি না, আমরা একটু যেভাবে পড়তেছি এভাবে পড়ে যাই। তো তোমরা তোমাদের খাতায় লেখা থাকার কথা, আমি ক্লাসে সব লিখে দিছিলাম, এখন এগুলো এত ডিটেলস ব্যাখ্যায় যাব না। তারপরে আমাদের দ্বিতীয় যেটা, T = V naught sin theta divided by G। এটা কি, বি থেকে সি তে আসতে আমাদের কতটুকু সময় লাগে, এটা হচ্ছে সেই সময়টা, বি থেকে সি তে আসার জন্য প্রয়োজনীয় সময়। আর তারপরের যেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা, বিচরণকাল। এই দুইটা টাইম যোগ করে এ থেকে বি যেই সময় লাগে প্লাস বি থেকে সি যেই সময় লাগে, এটা হচ্ছে আমাদের টি। এটাকে আমরা বিচরণকাল বলি, এটাকে আমরা উড্ডয়নকাল বলি, এটাকে আমরা বলে থাকি প্রাসের বা নিক্ষিপ্ত বস্তুর শূন্যে থাকার সময়, অর্থাৎ সে কত সময় বায়ুতে ছিল বা শূন্যতে ছিল। এটা জাস্ট এই দুইটা যোগ করে দিলে আমার এখানে সেম জিনিস, তো এখানে একটা 2 আসবে এক্সট্রা। যাই হোক, এটা গেল। দেন প্রাসের পাল্লা, আর এর ভ্যালু যেটা, R = V naught square sin 2 theta divided by G। এবং তোমরা যেহেতু এখন ত্রিকোণমিতি শিখে ফেলছো, sin 2 theta = 2 sin theta cos theta, এই জিনিসটা তোমরা জানো। তো এখন প্রাসের পাল্লার ইকুয়েশনে আমরা যদি একটু দেখি, পাল্লার ভ্যালুটা ম্যাক্সিমাম কত হইতে পারে। পাল্লার ম্যাক্সিমাম ভ্যালু দেখো, আর এর ভ্যালু R = V naught square sin 2 theta divided by G। এখন ধরো ভি নটের ভ্যালু কনস্ট্যান্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে আমরা বিভিন্ন থিটা কোণে নিক্ষেপ করব, সেই ক্ষেত্রে সাইন 2 থিটা যখন সর্বোচ্চ হবে, আর তখন সর্বোচ্চ হবে। এখন সাইন 2 থিটা সর্বোচ্চ হয় যখন এর ভ্যালুটা হয় 1, এবং সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু যখন 1, তখন 2 থিটার ভ্যালু, এটা হচ্ছে সাইন ইনভার্স 1, অর্থাৎ 2 থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করে দিলে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা যখন একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, তখন তার পাল্লা ম্যাক্সিমাম হবে, তখন তার পাল্লার মান যেটা, সেটা ম্যাক্সিমাম হবে। এবং সেই ম্যাক্সিমাম আর এর ভ্যালুটা হচ্ছে আর ম্যাক্স, এইরকম ভাবে আমরা লিখি, সেটা হচ্ছে তোমার V naught square ডিভাইডেড বাই জি। এই যে এখানে লেখা আছে V naught square ডিভাইডেড বাই জি। এরপরে সর্বাধিক উচ্চতা, প্রাসটা যে ম্যাক্সিমাম যে হাইটে উঠলো, এই যে বি বিন্দু, এই হাইটটা এইখান থেকে এই পর্যন্ত, এই হাইটটা এইচ ম্যাক্স দ্বারা আমরা প্রকাশ করে থাকি, এবং এইচ ম্যাক্স এর ইকুয়েশন বের করতে হবে। তো সর্বাধিক উচ্চতার সূত্র হচ্ছে V naught square sin square theta ডিভাইডেড বাই জি। তো এই বিষয়গুলো মনে রাখবা। আর 7 নাম্বার যে বিষয়, এটা আমি অলরেডি বলে নিছি। তো এখন আমাদের বলতে পারি, আমাদের আজকের ক্লাসের যে এই যে 3টা প্রাস, এর মধ্যে প্রথম যে প্রাসটা, এই প্রাসের ডিটেলস আমাদের পড়া হয়ে গেছে। তারপরে আমরা দ্বিতীয় এবং তৃতীয় এইগুলার দিকে এত ডিটেলস এখন যাব না, এটা পরবর্তীতে দেখা যাবে। এখন আমি কিছু কোশ্চেন এখান থেকে সলভ করতে চাই। সবসময় আমার কথা হচ্ছে, প্রাসের কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে সিচুয়েশন বুঝতে হবে, আমার কোশ্চেন কি ডিমান্ড করে। কোশ্চেনের ডিমান্ডটা তুমি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আসলে পড়তে গেলে, জানার ইচ্ছা থাকলে অনেক ঘাটাঘাটি করলে অনেক কিছু জানা যায়। আমি তোমাদের একটা ওয়েবসাইট দেখাই, ওয়েবসাইটের নাম হচ্ছে ও ফিজিক্স। ওয়েবসাইটের নাম হচ্ছে ও ফিজিক্স। এই ওয়েবসাইটে ঢুকলে তুমি তেমন কিছুই দেখতেছো না, দেখো কোনো কিছুই নাই, এখানে জাস্ট তোমার অনেক ওদের সম্পর্কে কিছু লেখা আছে, অ্যাবাউট ও ফিজিক্স, অ্যাবাউট দ্য অথর। কিন্তু যখন উপরের ট্যাবটা দেখবে, এখানে ফিজিক্সের বিভিন্ন টপিকস লেখা আছে। এটা একটা সিমুলেশন ওয়েবসাইট।
তুমি যদি বুঝো ইংলিশ তাহলে তুমি এখান থেকে অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবা। এখানে এরকম অনেক কিছু আছে, দেখো এই যে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ। এই দিকে দেখতে দেখতে একটা জায়গায় যায় তুমি পাবা প্রজেক্টাইল মোশন। তো এই প্রজেক্টাইল মোশনে ক্লিক করলে ওরা এখানে একটা তোমাকে সিমুলেশন দিচ্ছে যে তুমি সবকিছু এখানে চেঞ্জ করতে পারবা। কি কি করতে পারবা? তুমি ইনিশিয়াল ভেলোসিটি কমাইতে বাড়াইতে পারবা, তুমি এক্সিলারেশন জি এর মান 9.8 রেখেও ম্যাথ করতে পারবা, অন্যান্য ম্যাথ অন্য ভ্যালু দিয়েও করতে পারবা। অর্থাৎ পৃথিবী না হয়ে অন্য কোনো গ্রহ যদি হয় এরকম আমরা 9.8 দিয়েই করবো। সো থিটার মান তুমি তোমার মন মতো চেঞ্জ করতে পারবা। এখন এই জায়গাটার থেকে তুমি যদি মনে করো এই যে আমি এখান থেকে ফায়ার দেই, তাহলে দেখাবে কোন পথে ও কোন দিকে কিভাবে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে জুম আউট করি, আমি আমার বস্তুর গতিপথ যেটা সেটা দেখতে পারবো। তাহলে পজ করলাম, এখান থেকে দেখো এই পর্যন্ত গেছে। অর্থাৎ এক্ষেত্রে তার পাল্লার মান কত, ইনিশিয়ালি বেগের মানটা কত, কিরকম কি, এরকম অনেক কিছু দেখা যায়। সো এখান থেকে তুমি চাইলে এগুলো টেস্ট করে দেখতে পারো। এখানে এই ওয়েবসাইটে আরো অনেক কিছু আছে, ঠিক আছে? এখন আরো এরকম অনেক 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 তোমার ওয়েবসাইট আছে যেখানে সিমুলেশন দিয়ে অনেক কিছু দেখা যায়। তোমরা যদি চাও ওই জিনিসগুলো দেখতে পারো। তো তোমাদের বইতে এইরকম একটা ম্যাথ আছে, ও তোমাদের নদী নৌকার ম্যাথের যে কনসেপ্ট গুলা, এখানে তুমি এই জিনিসটা খুব সুন্দর করে প্র্যাকটিক্যালি দেখতে পারবা। কত বেগে, কত কোণে, কোন দিকে নৌকা চালাইলে নৌকা কই গিয়ে পৌঁছাবে, স্রোতের বেগ, নৌকার বেগ, এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা কমাইতে বাড়াইতে পারবে এবং এই জিনিসগুলো এখান থেকে এরকম ভাবে দেখতে পারবে। এটা জাস্ট সময় পাইলে ফ্রি সময় এই জিনিসটা দেখো। এখানে একটা অপশন আছে যে তোমাদের এরকম একটা প্রশ্ন ছিল তোমাদের বইতে, তপন স্যারের বইতে উদাহরণে করে দেওয়া আছে এরকম একটা ম্যাথ। হ্যাঁ, একটা বানর মনে করো গাছের থেকে লাফ দিছে জি স্যার করাইছে। এবং বানরটাকে তুমি আঘাত করার জন্য তুমি একটা প্রজেক্টাইল বা ফ্রাস ছুঁড়ে মারছো, কত বেগ, কত ডিগ্রি কোণ। আর তোমার টার্গেট হচ্ছে বানরটাকে আঘাত করা। তো এখানে বিভিন্ন ভ্যালু এরকম চেঞ্জ করে করে দেখতে হবে যে আমরা বানরটাকে আঘাত করতে পারি কিনা। পারি নাই, তার মানে ম্যাথ। এটা কি করবা তোমরা, একটা ম্যাথ করে তারপর ওইখান থেকে কি করতে পারো যে কত ডিগ্রি কোণে কত কোণে নিক্ষেপ করলে এরকম হয়। বইতে একটা ম্যাথ আছে এরকম, এই ম্যাথটা তোমরা দেখো। এখানে আরো অনেক কিছু আছে। এখানে ফিজিক্সের তোমাদের বইয়ের অলমোস্ট সকল টপিক্স এর সিমুলেশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের এখনো সকল কিছু পড়া হয় নাই। তো এই যে পেন্ডুলামের সিমুলেশন আছে, পেন্ডুলাম তোমাদের পড়া হয়েছে কিনা জানি না। পড়াইছি তোমাদের পেন্ডুলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে ছিল, কাজ ক্ষমতা জি শক্তি স্যার। অধ্যায়ে ছিল। বাট অ্যাকচুয়ালি পেন্ডুলাম মানে সরল দোলকটা তোমার আছে হচ্ছে অষ্টম অধ্যায়ে, ওইখানে আরো ডিটেলসে আছে, ঠিক আছে? যাই হোক, এই ওয়েবসাইটটা তোমরা নিজেরা যখন প্রয়োজন মনে করো তোমরা দেখতে পারো। আমার এখানে যে বুকমার্ক করা আছে, আসলে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে অনেক কিছুই তুমি এরকম করে খুঁজে পাবা। আজকে যেহেতু একটু সুযোগ পাইছি আমি একটু জিনিস দেখাইলাম আর কি। এখন তোমার মনে করো আরেকটা জিনিস দেখায়, এই যে দেখো একটা ওয়েবসাইট mulboi.com, ওয়েবসাইটের টাইটেলই হচ্ছে mulboi.com। এই জায়গাটাতে ধরো তোমার ইসাক স্যারের বই নাই, তোমার তপন স্যারের বই কেনা, তোমার লাগবে ইসাক স্যারের বই, তুমি এখানে আসো, বই পাবা। এইখানে সকল বই পাবা। দেখো ফিজিক্সের একটা দুইটা সকল রাইটারের বইগুলো তুমি এখানে একটার পর একটা MUL। আমি তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটটা বলবেন হোয়াটসঅ্যাপ, এই বইয়েরটা mulboi.com। হ্যাঁ, তোমাদের ওয়েবসাইট গ্রুপে mulboi.com, জেনার্সেরটাই দিলাম। তারপরে আসলে তোমাদের যে জিনিসটা দরকার, তোমরা বইটই মেইন বই দরকার হয়, মেইন বইগুলো এই জায়গা থেকে তুমি খুঁজতে পারবা। যেমন এই যে ভালো ভালো আরো কিছু বই আছে অ্যাসপেক্ট সিরিজের বইগুলো খুবই ভালো হয়। এখন মনে করো তোমার এখন বই কেনা হচ্ছে না বা ইনস্ট্যান্ট তোমার বই দরকার, তুমি বই পাচ্ছ না, তখন তুমি এই জায়গা থেকে বই খুঁজতে পারো।
এখান থেকে তুমি বই খুঁজে দেখতে পারো। এবং মেডিকেলের, বিশেষ করে কেউ যদি মেডিকেলের প্রিপারেশন নাও, আমার কাছে সাজেশন থাকবে, দেখো ওরা দাগানো বই সহ দেয় এখানে, যে আফমল স্যার 2025 ভার্সন 3, এখান থেকে, ওদের এখান থেকে তুমি দাগানো বই পাবা, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেলের জন্য। তুমি জানো মেডিকেলে অ্যাডমিশন টেস্টে কোচিং এ ভর্তি হলে তোমাদের একটা কথা মাথায় খালি দাগানো বই, দাগানো বই। ইভেন বই দাগানো বই বিক্রি হয়, হার্ড কপি কিনে, মানুষ কিনে দাগায়, তারপর এগুলো বিক্রি করে, এরকম আছে। তারপর আরেকটা ওয়েবসাইট দেখো, এখন মনে করো এখানে নোট টোট এখানে নাই, এখানে একটা ওয়েবসাইট আছে, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা। এই জায়গায় তুমি যে কোনো কোচিং সেন্টারের পিডিএফ ফাইল পাবা, নোট পাবা। যেমন তুমি যে পিডিএফ এ ক্লিক করলে এখান থেকে তোমার যা দরকার, অ্যাডমিশন সার্কুলার, বিজ্ঞপ্তি, দাগানো বই, সকল লেখকের মূল বই, মূল বইয়ের সমাধান, অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক, মেডিকেল প্রস্তুতি, ভার্সিটি প্রস্তুতি, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি, হাজার হাজার বই, ফর্মুলা, এখানে শর্টকাট ট্রিক্স, একাডেমিক পড়াশোনা, অনেক কিছু আছে এখানে, তোমার জাস্ট খুঁজতে হবে। এইটা হচ্ছে একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা, এটাও দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নাম কি? এটাও আমি ভেনাসের, জানা আছে না? আমি ক্লাসে হয়তো না, এটা বলছিলাম আগে থেকে তোমাদের। জানা আছে। এখানে জাস্ট এখানে যে পিডিএফ অপশনে গেলে একটু খুঁজতে হবে, তোমার যে জিনিসটা দরকার এটা খুঁজতে হবে, খুঁজলে তুমি ঠিকই পাবা, খুঁজলে পাবা। যেমন মেডিকেল প্রস্তুতির, ভার্সিটি প্রস্তুতির বই, ম্যাটেরিয়ালস কি কি আছে, যে অ্যাসপেক্ট, উদ্ভাস, জয়কলি, উদ্ভাসের সকল পরীক্ষার সমাধান, সাবজেক্ট অনুযায়ী এখানে আলাদা আলাদা করা আছে। এগুলো তোমরা দেখলে অবসর সময় এই জিনিসগুলো দেখতে পারো, এই জিনিসগুলো। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করা যায়, স্যার ডাউনলোড তো করা যায় না? তুমি পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবা, ডাউনলোডও করতে পারবো না? কোনো সমস্যা নেই, পিডিএফ ডাউনলোড করা যায়। এখন আমাদের ইসে আসি, টপিক যেটা ছিল পড়ায় আসি, আরেকটা এই সৃজনশীলটা ঘ নাম্বার কোশ্চেনটা আমি একটু সলভ করবো। ঘ নাম্বার কোশ্চেন তোমরা একটু বুঝতে পারো, দেখো এইখানে এই প্রশ্নে বলছে, ক্রিকেট খেলায় 30 মিটার/সেকেন্ড আদি বেগে একটা বলকে আঘাত করা হয়েছে এবং এটা সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। এখন তার মানে থিটা 45 ডিগ্রি। এখন বলতেছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। এখন তোমার এই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হবে যে বাউন্ডারি কিরকম, কত দূরে কিরকম কি আছে, এই ইনফরমেশন দেওয়া আছে কিনা প্রশ্নে। ধরো একজন ব্যাটসম্যান, এটা গ্রাউন্ড, এখানে একজন ব্যাটসম্যান আছে, আমরা একটা 2D দেখতেছি, আমরা 3 ডাইমেনশনাল চিত্র দেখতেছি না। এখান থেকে ব্যাটসম্যান বলটাকে আঘাত করছে, এরকম বলটা যে পড়ছে, তোমাকে আগে সর্বপ্রথম দেখতে হবে আর এর মান, পাল্লা, পাল্লা বের করে দেখতে হবে সে পাল্লাটা বাউন্ডারির চাইতে বেশি কিনা। বাউন্ডারির চাইতে বেশি হলে ক্যাচ ধরার কোনো সম্ভাবনাই নাই, মাঠের বাইরে পড়বে, 6 রান হবে। এরপরে যদি দেখো বাউন্ডারির চাইতে ছোট, তারপর তুমি ম্যাচ করবা। এছাড়া এই জিনিসটা আগে চেক করে নিবা, যদি বাউন্ডারি ইনফরমেশন দেওয়া থাকে। এখানে বাউন্ডারি ইনফরমেশন তেমন কোনো কিছু দেওয়া নাই, একটু দেখো। যাই হোক, এখানে কি বলতেছে, ভি নট দেওয়া ছিল, থিটা দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার/সেকেন্ড বেগে, ফিল্ডারের বেগ, দৌড় শুরু করে এবং 40 মিটার দূরত্ব অতিক্রম করে। তো এই ধরনের প্রশ্নে কিছু ইনফরমেশনের ঘাটতি থাকে, ফিল্ডার কোথা থেকে দৌড়াচ্ছে, কোন দিকে দৌড়াচ্ছে, অনেক প্রশ্ন দেওয়া থাকে, ফিল্ডারটা বাউন্ডারিতে ছিল, বাউন্ডারি থেকে বলের দিকে দৌড়াচ্ছে, এই ধরনের কথা বলা থাকে। তো এই ধরনের প্রশ্ন আমরা সর্বপ্রথম আর বের করবো, v0 স্কয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি। আর তার পরবর্তীতে আমরা টি এর মান যেটা আছে সেটা বের করব। এই প্রশ্নটা নিয়ে আমার একটু কথা আছে, 2v0 sin θ ডিভাইডেড বাই জি। তোমরা একটু এই দুইটা মান বের করে আমাকে একটু দ্রুত বলো তো দেখি।
আচ্ছা 91.83 মিটার। তারপরে স্যার আর 91.83 তারপরটা জানা একটু দাঁড়ান। আচ্ছা 4.33 এত সেকেন্ড। তো স্যার বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটায় তোমরা বুঝতে পারতেছো অনেকে যে ডাটার কিছু ঘাটতি আছে। তো বলটা এখান থেকে চিন্তা করো, বলটা এখান থেকে এখানে গিয়ে পড়লো এত 4.33 সেকেন্ড পরে, এবং আমাদের 91.83 মিটার দূরত্বে গিয়ে। তো আমি চিন্তা করবো এখানে ফিল্ডারের ক্যাচ ধরার জন্য কি করছে, 10 মিটার পার সেকেন্ড বেগে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, সমবেগে গেছে। তার টাইম বের করবো, এস ইজ ইকুয়ালস টু ভিটি। এখন এস ইজ ইকুয়ালস টু ভিটি আমি যদি টি বের করি, এস ডিভাইডেড বাই ভি, এস এর মান ছিল 40, ভি এর মান ছিল হচ্ছে 10, তার মানে ছিল হচ্ছে 4 সেকেন্ড। এখন সে 4 সেকেন্ড দৌড়াইছে, কোথা থেকে কোথায় দৌড়ায় 4 সেকেন্ড পরে যে থামছে। বুঝতে পারছো তোমার আমার কথাটা তোমরা বুঝতে পারছো? একটু ভাবো, অনেকগুলা প্রশ্নে এইরকম ইনফরমেশন থাকে, আমি তোমাকে একটু বলে দিই। অন্য একটা কোশ্চেন আমি বলি। একজন ফিল্ডার, একজন ব্যাটসম্যান বল মারছে, বলটা এখানে গিয়ে পড়ছে, ফিল্ডার এখানে দাঁড়ায় আছে, এবং যেখান থেকে ব্যাটসম্যান নিক্ষেপ করছে, বলটা আঘাত করছে, সেইখান থেকে ফিল্ডারের দূরত্ব মনে করো দেওয়া আছে 120 মিটার, কথার কথা বললাম, এবং বলটা এসে পড়লো 91.83 মিটার দূরত্বে গিয়ে, এবং আমাদের বলার ফিল্ডার যে সে দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভালো কথা। এখন বলটার মনে কর ও, এ, বি এরকম 3টা বিন্দুর নাম দিলাম। ও থেকে এতে যেতে টাইম লাগে 4.33 সেকেন্ড। আমি জাস্ট দেখবো বি থেকে এতে ফিল্ডার এই সময়ের মধ্যে আসতে পারে কিনা, কারণ এই ক্ষেত্রে আবার 120 থেকে এই 91 বিয়োগ করলে আমি এই দূরত্বটা পাবো। এই দূরত্বের সাথে এই বেগের ক্যালকুলেশন করে টাইম বের করবো, দেন আমি অ্যান্সার বলবো। আর এই প্রশ্নটা আমার কথা হচ্ছে এটা বোর্ডে আসা প্রশ্ন, বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা। এখন বল যেখানে পড়ছে, বিষয়টা যদি এরকমই হয়, বল যেখানে পড়ছে সেখান থেকে ফিল্ডারের দূরত্ব ছিল 40 মিটার, অর্থাৎ সে ঠিক 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, আমার জানি 4 সেকেন্ড টাইম লাগছে। এই সেন্সে যদি অ্যান্সার করি তাইলে আবার সে ক্যাচ ধরতে পারবে। আর বল ওই বিন্দুতে আসতে লাগছে সময় 4 সেকেন্ডের বেশি, সে আগে গিয়ে পৌঁছাইছে, আগে গিয়ে পৌঁছানোর কারণে সে বলটা ধরতে পারবে। আমাকে তো কোথাও বলে নাই যে সে কোথায় ছিল, কোনোভাবেই তার তো প্রাথমিক অবস্থান আমার জানা নাই, তাহলে সে কোন দিক থেকে কোন দিকে 40 মিটার দৌড়ালো। এই রকমের কোশ্চেন যদি কখনো তোমাদের কনফিউশন হয়, বোর্ড পরীক্ষায় বিশেষ করে, কলেজের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গুলা হয় না, তখন তোমরা অ্যান্সার করলে পুরো নাম্বার, যেটা পুরো নাম্বার পাবা, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমি এইখানে দারিকুমার ওয়েবসাইটে এটার অ্যান্সারটা একটু দেখবো যে ওরা কি করছে। এখানে তো অ্যান্সার দেখা যায় যে এরা কি কাজ করছে। দেখো গ এর মান তোমরা বের করছিলা, এই যে ঘতে বের করছে 4 সেকেন্ড, 4.33 সেকেন্ড, 91 মিটার। এখানে আর 40 মিটারের চাইতে বড়, এবং টি অর্থাৎ বলের বিচরণকাল ফিল্ডারের দৌড়ানোর সময়ের চাইতে ছোট, অর্থাৎ বলটি পতন বিন্দু থেকে ফিল্ডারের অবস্থান 40 মিটারের মধ্যে থাকলে ফিল্ডার ক্যাচ করতে পারবে। দেখো তারা কিন্তু সুন্দর এখানে একটা কথা বলছে যে বলটা যেখানে পড়ছে সেইখান থেকে 40 মিটার জায়গার মধ্যে যদি ফিল্ডার থাকে তাইলে সে ধরতে পারবে। 40 মিটার কেন, আমি যদি 4.33 দিয়ে ম্যাথ করি তাহলে তো দূরত্বটা আরো একটু বেশি,
4.33 সেকেন্ডের আগে ফিল্ডার ওই বল পড়ার জায়গায় গেলেই তো বল ধরতে পারবে। তোমরা কি আমার সাথে একমত এখানকার প্রশ্নে কিছু ঝামেলা আছে? ওকে, তো এইখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন ধরো সলভ করতে বলবো। জি স্যার। তোমরা এই প্রশ্নটা সলভ করবা। কোনটা? আমি আবারও বলতেছি, এই প্রশ্নটা সলভ করবা। যশোর বোর্ড 2019 তোমাদের কিছু এইচডব্লিউ দেই প্র্যাকটিসের জন্য, এই জিনিসগুলো একটু দেখো। নেক্সট ক্লাসে আমরা বাকি দুইটা প্রাস নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলে এটা শেষ করে ফেলবো। 3 নাম্বার যে ম্যাথ, এটা যশোর বোর্ড 2019, এই কোশ্চেনটা তোমরা সলভ করবা। আমার মনে হয় তোমাদের গাইড আছে, টেস্ট পেপার আছে, ওগুলো থেকে দেখলে তোমরা পারবা। তারপরে এটা খুবই সহজ, এটা দরকার নাই, এটাও দরকার নাই আপাতত। আমরা এখান থেকে এই কোশ্চেনটা আমি তোমাদের সলভ করতে বলবো, এটা একটু ভিন্ন ধরনের কোশ্চেন। হ্যাঁ, আমি বলতেছি, আমি একটা এইচডব্লিউ দিচ্ছি হচ্ছে যশোর বোর্ড 2019 সালের এই প্রশ্নটা। এসডব্লিউ কি দিলেন বুঝিনি। যশোর বোর্ড 2019 সালে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করলে আমি তোমাদের গ্রুপে প্রশ্নের স্ক্রিনশট নিয়ে দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করো। ভেনাসে দিলাম, এরপরে আমি দিব হচ্ছে গ্যালাক্সিটা কই, প্রাইভেট গ্যালাক্সি, এখানে দিলাম। আর একটা কোশ্চেন দিব, কেউ গাইড দেখবা না, নিজের মতো নিজেরা করার চেষ্টা করবা। এটা একটু ডিফারেন্ট টাইপের। আমার কলেজ থেকে একটা কল আসছে, আমি একটু কথা বলে নিই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যালো, হ্যাঁ কে? আচ্ছা, তো আমার কাছে তোমরা যারা পড়ো তারা কি সবাই হোস্টেলের? কথা শুনতেছো না? হ্যাঁ লামিয়া, হ্যালো। হ্যালো, শুনতেছো? আচ্ছা, এই যে সেকেন্ড যে কোশ্চেনটা, এটা আমি তোমাদের ক্লাসে করাইছি, পুরাতন খাতা বের করবা দরকার হয়, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, জি এই স্যার। কোশ্চেনটা প্র্যাকটিস করবা। এই একটা কোশ্চেনে অনেক কাজ করতে হয়, তো এত কাজ করতে গেলে তোমার সূত্রগুলা ভালো মতোই হয়ে যাবে। আর আমরা আরেকটা দিন ক্লাসের ক্লাস করব, তুমি মনে রাখো জাস্ট এখান থেকে তোমার একটা সৃজনশীল তুমি বুঝতে পারলে, প্রাস পারলে একটা সৃজনশীল তোমার হয়ে যাবে। আর দেখি নেক্সট উইক, এই সপ্তাহটা যাক, পরের সপ্তাহের ক্লাসে আমি তোমাদের একটা সাজেশনের মতো দিয়ে দিব, যেন তোমরা এর মধ্যে এই জিনিসগুলো পড়তে পারো পুরো ফার্স্ট পেপার বই থেকে। ঠিক আছে? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো সিলেবাস থেকে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব। রেকর্ড ক্লাস 48 মিনিট স্যার রেকর্ড রেকর্ডটা হয়েছে, দিয়ে দিন আমি স্যার। রেকর্ডটা এখন বন্ধ করে দিই, আর রেকর্ড আপাতত দরকার নাই।